ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় $25 বিলিয়ন, 13 মার্কিন সেনা নিহত এবং আহত আরও শতাধিক। মিশিগানে রাতারাতি বাড়ল জ্বালানি তেলের দাম, গ্যালনে ছড়িয়েছে $5, সামনে আরও বাড়ার আশঙ্কা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম চালু, স্পষ্ট করতে হবে দেশে ফিরতে কোনো ভয় বা জীবনের ঝুঁকি নেই। যুক্তরাষ্ট্রে কমে গেছে কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড প্রক্রিয়া, বড় ধরনের জটের মুখে চীন ও ভারতের আবেদনকারীরা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমাই ইসলাম। ইরান যুদ্ধে এখন পর্যন্ত $25 বিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এমনই তথ্য জানিয়েছে পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা। তবে পেন্টাগন কিভাবে এই $25 বিলিয়ন হিসাব নির্ধারণ করেছে তা স্পষ্ট নয়, কারণ গত মাসে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় কমপক্ষে $11.3 বিলিয়ন পৌঁছেছিল। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আইন প্রণেতাদের জানান, ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের এই ব্যয় যৌক্তিক। সংঘাতে এখন পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছেন আরও শতাধিক। যুক্তরাষ্ট্রের মিশিগানে রাতারাতি বেড়েছে জ্বালানি তেলের দাম। মেট্রো ডেট্রয়েট সহ বিভিন্ন এলাকায় প্রতি গ্যালনের দাম $5 ছাড়িয়ে গেছে। খুচরা পর্যায়ে কোথাও কোথাও এই দাম $5.39 পর্যন্ত পৌঁছায়, বিপাকে পড়েছে গাড়ি চালকেরা। বাজার বিশ্লেষকরা বলছেন, বড় রিফাইনারগুলিতে যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনায় বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি স্থানীয় বাজারে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সরবরাহ স্বাভাবিক না হলে সামনের দিনগুলোতে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। এখন থেকে ট্যুরিস্ট বা স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকারের শুরুতেই স্পষ্ট করতে হবে যে নিজ দেশে ফিরতে তাদের কোনো ভয় বা জীবনের ঝুঁকি নেই। যদি কেউ নির্যাতনের শিকার হওয়ার কথা জানায় বা প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে, তবে সরাসরি তার আবেদন বাতিল করা হবে। মূলত আশ্রয় প্রার্থীদের সংখ্যা কমাতে এই ছাঁকনি নীতি গ্রহণ করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই নিয়মের ফলে বিপন্ন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই আইনি সুরক্ষা হারাবেন। এতে আন্তর্জাতিক শরণার্থী আইন লঙ্ঘিত হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের নতুন ট্রাভেল ব্যান ও কঠোর অভিবাসন নীতির কারণে চরম অনিশ্চয়তায় পড়েছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। বিশেষ করে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি ওয়ার্ক পারমিট পেতে নজিরবিহীন বিলম্ব হচ্ছে। নিরাপত্তা যাচাইয়ের নামে দীর্ঘ সময় আবেদন আটকে রাখায় বিপাকে পড়েছেন হাজারো F1 ভিসাধারী শিক্ষার্থী। অনেক ক্ষেত্রে 4 মাস পেরিয়ে গেলেও মিলছে না কাজের অনুমতি। এই পরিস্থিতিতে আইনি সুরক্ষা পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ইতিমধ্যে 30টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। কয়েকটি রায়ে আদালত দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দিলেও উচ্চশিক্ষা শেষে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সুযোগ নিয়ে কাটছে না উদ্বেগ। যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড প্রক্রিয়া মাসে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত সর্বশেষ ভিসা বুলেটিনে দেখা গেছে, মার্চের পর যে অগ্রগতি শুরু হয়েছিল তা হঠাৎ করেই প্রায় সব ক্যাটাগরিতে থেমে গেছে। অধিকাংশ কর্মসংস্থান ভিত্তিক ক্যাটাগরিতে কোনো অগ্রগতি হয়নি বলে উঠে এসেছে ভিসা বুলেটিনে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা অভিবাসন সেবা সংস্থা জানিয়েছে, মে মাসে স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র চূড়ান্ত কার্যকর তারিখের ভিত্তিতে। বর্তমানে অধিকাংশ দেশের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরি চালু থাকলেও তৃতীয় শ্রেণীর পেশাজীবী ক্যাটাগরি স্থির রয়েছে 2024 সালের 1 জুনে। অন্যদিকে তৃতীয় শ্রেণীর অন্যান্য শ্রমিক ক্যাটাগরি অগ্রসর হয়ে দাঁড়িয়েছে 2022 এর 1 ফেব্রুয়ারিতে। এদিকে চীন ও ভারতের আবেদনকারীরা এখনও বড় ধরনের জটের মুখে রয়েছেন। এসব দেশের ক্ষেত্রে প্রধান ক্যাটাগরিগুলোতে কোনো অগ্রগতি হয়নি। এবারে আত্মসমর্পণ করেছেন FBI এর সাবেক পরিচালক জেমস কমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি 8647 লেখা ছবিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাণহানির হুমকি সৃষ্টি করার অভিযোগের পরই তিনি আত্মসমর্পণ করলেন। 2025 সালে কমির ওই ইনস্টাগ্রাম পোস্টের পরই মামলাটি করা হয়। ওই পোস্টে সমুদ্র সৈকতে ঝিনুকের খোলস সাজিয়ে 8647 লেখা একটি ছবি ছিল।
মার্কিন পরিভাষায় ৮৬ বলতে কাউকে বহিষ্কার করা বোঝায় এবং ৪৭ দিয়ে ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দেশ করা হয়েছে বলে দাবি প্রসিকিউটরদের। এতে সরাসরি প্রাণনাশের হুমকি হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্রাঞ্চ একে সরাসরি কর্মকর্তার বিরুদ্ধে হুমকির নিয়মিত বিচারিক প্রক্রিয়া বললেও কমির আইনজীবীরা একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছেন। কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ রাজা চার্লসের প্রতি আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্র সফরের মাঝে এই মন্তব্য করেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন মেয়র। 9/11 হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানের আগে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মামদানি। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজা চার্লসের সঙ্গে যদি আমার আলাদা করে কথা বলার সুযোগ হয় তবে আমি তাকে কোহিনূর হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য তাগিদ দেব। পরে ওই অনুষ্ঠানে রাজা চার্লসের সঙ্গে মামদানির কথা হয়। তবে মামদানি রাজার কাছে বিষয়টি তুলেছিলেন কিনা সে বিষয়ে তার কার্যালয় কোনো মন্তব্য করেনি। 105 ক্যারেটের বিখ্যাত এই হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়েছে ভারত। নিউ ইয়র্কের তীব্র গরম থেকে নাগরিকদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্টেট গভর্নমেন্ট। কুলিং অ্যাসিস্ট্যান্ট বেনিফিট কর্মসূচির আওতায় নিম্ন আয় ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে বিনামূল্যে এয়ার কন্ডিশনার সরবরাহ করছে কর্তৃপক্ষ। গত 15 এপ্রিল থেকে এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয়েছে। যোগ্য পরিবারগুলো ঘর ঠান্ডা রাখার জন্য একটি এসি অথবা প্রয়োজন ভেদে ফ্যান পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে স্টেট গভর্নমেন্ট। এই প্রকল্পের আওতায় প্রতিটি উইন্ডো বা পোর্টেবল এসি ইউনিটের জন্য সর্বোচ্চ $800 এবং ওয়াল স্লিপ ইউনিটের ক্ষেত্রে $1000 পর্যন্ত ব্যয় বহন করবে সরকার। এই খরচের মধ্যেই এসির দাম, বসানোর মজুরি, প্রয়োজনীয় সরঞ্জাম এবং পুরনো ইউনিট সরানোর খরচ অন্তর্ভুক্ত থাকবে। তবে সরকারের এই সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকা অথবা স্ন্যাপ, এসএসআই বা হিটিং অ্যাসিস্ট্যান্সের মতো সরকারি সুবিধাভোগী হওয়া। এছাড়া আয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবারের অন্তত একজন সদস্যের বয়স 60 বছরের বেশি কিংবা 6 বছরের কম হতে হবে। নিউ ইয়র্ক সিটিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি ফ্লাইট পরিচালিত হয়েছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ডোমেনিস্টেশন ফ্লাইটটি চালায় বিমান চলাচল কর্তৃপক্ষ ও অ্যাভিয়েশন কোম্পানি জবি। পরীক্ষামূলক ফ্লাইটটি জেএফকে থেকে শুরু হয়ে ম্যানহাটনের ওয়েস্ট 30তম হেলিপোর্ট, এরপর ওয়াল স্ট্রিটের ডাউনটাউন স্কাইপোর্ট হয়ে আবার জেএফকেতে ফিরে আসে। এটি নিউ ইয়র্কের প্রথম পয়েন্ট টু পয়েন্ট বৈদ্যুতিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ফ্লাইট হিসেবে ইতিহাসে যুক্ত হলো। তাদের ব্যাটারি চালিত এয়ার ট্যাক্সিগুলো হেলিকপ্টারের তুলনায় প্রায় 100 গুণ কম শব্দ করে এবং সম্পূর্ণরূপে কার্বন নিঃসরণ মুক্ত বলে জানায় সংস্থাটি। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহারে যাত্রীরা গাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকার বদলে অল্প সময়েই ম্যানহাটনে পৌঁছতে পারবেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক ক্যাথলিন গার্সিয়া। তবে এখনই এই প্রযুক্তি ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সনদ পায়নি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বাদ জোহর ফ্লোরিডার টাম্পা বে এলাকায় এই জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত করা যায়নি। পরীক্ষার পরেই নিশ্চিত করে বলা যাবে। এর আগে 16 এপ্রিল জামিল ও বৃষ্টি নিখোঁজ হয়। পরে গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।